আহ, কি ভালো ভালো খাবার। অনেক দিন হয়ে গেল এত মজার মজার খাবার খাইনি, কিন্তু খাবারের পরিমাণ কিছুটা কম হয়েছে। আগামীকাল আমার জন্য 1 ডজন মুরগি নিয়ে আসবি। 1 ডজন মুরগি? এক গ্রামে হাসান এবং শ্যামল নামে দুই ভাই বাস করত। তারা ছিল খুবই সৎ এবং কর্মঠ। ভাইজান, ও ভাইজান, চলো মাঠে যাওয়ার সময় হয়ে গেছে, তাড়াতাড়ি মাঠে যাই। আরে দাঁড়া দাঁড়া, ভালো করে পেট ভরে খেয়ে নে। আজ কিন্তু ফিরতে ফিরতে সন্ধ্যা হবে, তা না হলে সারাদিন না খেয়ে থাকতে হবে। তোমরা তো তাড়াহুড়ো করছো, কি হয়েছে? আজ সারাদিন কেন ফিরবে না তোমরা? হ্যাঁ, আমি আর বড় ভাবি মিলে সারাদিন রান্না বান্না করি, আর তোমরা দুপুরবেলা খেতে আসো। আজ কেন খেতে আসবে না? কোনো ঝামেলা হয়েছে নাকি? আর বলো না, সামনে নাকি অনেক বড় বন্যা হতে পারে। তাই তো আমরা সব ধান আগেভাগে কেটে ফেলবো, যেন বন্যার পানিতে ফসল নষ্ট না হয়। তাই সারাদিন আজকে মাঠে কাজ করতে হবে। ভাইজান, তুমি তো আমাকে বলেছিলে। দেখো, আমি একদমই ভুলে বসে আছি। আজ তো সারাদিন ধান কাটার কথা। ঠিক আছে বউ, তোমরা দুজন মিলে আমাদের খেতে দাও। আমরা আজ দেরিতে বাড়ি ফিরবো। তোমরা দুই ভাই আসলে অনেক পরিশ্রমী। তোমাদের স্ত্রী হতে পেরে আমরা নিজেদেরকে অনেক ভাগ্যবতী মনে করি। আর শোনো, তোমাদের দুপুরবেলা না খেয়ে থাকতে হবে না। আমি আর ছোট বউ মিলে তোমাদের দুই ভাইয়ের জন্য খাবার দিয়ে আসবো। ভাবি, তাহলে তো খুব ভালো হয়। সারাদিন না খেয়ে থাকতে হবে না। দুপুরবেলা পেটে দুটো ভাত পড়লে কাজের শক্তি আরো বেড়ে যাবে। হ্যাঁ ভাই, তুমি ঠিক কথাই বলেছো। আমরা না হয় কষ্ট করে সামান্য খাবার তোমাদের জন্য দিয়ে আসবো, তাতে কোনো সমস্যা হবে না। তারা দুই ভাই তৈরি হয়ে মাঠের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। শ্যামল এবং হাসান রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, এমন সময় গ্রামের মোড়লের সাথে দেখা হয়। কিরে শ্যামল আর হাসান, কোথায় যাচ্ছিস তোরা? নিশ্চয় মাঠে যাচ্ছিস ধান কাটতে। তোদের মতো বোকার হদ্দ এই গ্রামে আর একটাও নেই। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? তা আমরা কি বোকামি করেছি? আপনি কেন আমাদেরকে বোকা বলছেন? আরে, বাজারে আমি কত বড় কীটনাশকের দোকান দিয়েছি। তোদের কত করে বললাম, ভালো দেখে কীটনাশক আর সার নিয়ে তোদের ক্ষেত খামারে দে, তাহলে ফসলের পরিমাণ আরো বেড়ে যাবে। তোরা তো বোকা, আমার কোনো কথাই শুনলি না। ক্ষমা করবেন মোড়ল চাচা, আমরা খেতে এসব কীটনাশক দিতে পারবো না। আপনি হয়তো জানেন না এসব কীটনাশক পরিবেশের জন্য কতটা ক্ষতিকর। যখন বৃষ্টি হয় তখন এগুলো নদী নালাতে মিশে মাছ মেরে ফেলে। হ্যাঁ 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 হ্যাঁ, এজন্যই তো বললাম তোরা অনেক বোকা। তুই একটা মাছ যদি মরে যায় তাহলে তোর কি? তুই তো তোর লাভের টাকা ঠিকই পেয়ে যাবি। এখনো সময় আছে। আমার সাথে হাত মিলিয়ে গ্রামের সব জমিতে কীটনাশক দেওয়ার ব্যবস্থা কর। আমি তোকে ভালো পরিমাণ টাকা দেব। তোদেরও লাভ, আমারও লাভ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি ভুল করছেন মোড়ল চাচা। আমি আর আমার বড় ভাই বোকা হতে পারি, গরিব হতে পারি, কিন্তু কখনো অসৎ হতে পারবো না। গ্রামের কোনো ক্ষতি হয় এরকম কাজ আমরা মরে গেলেও করব না। আপনি আমাদের ক্ষমা করে দিন। আচ্ছা ঠিক আছে, আমিও দেখব। যখন ফসলের পরিমাণ কমে যাবে, পেটে ভাত পড়বে না, তোরা তখন ঠিকই আমার কাছে আসবে। এখনো সময় আছে, আমার কথাটা একবার ভেবে দেখিস। না মোড়ল চাচা, আমরা সততার সাথে কাজ করি। আমাদের ফসল কখনোই কমবে না। আল্লাহর কৃপায় আমাদের ফসলের পরিমাণ দিন দিন আরো বেড়ে যাবে। ওসব সততা দিয়ে জীবন চলে না। যত দিন যাবে ততই বুঝতে পারবে। ফাতেমা এবং রিমি নদীর ঘাটে পানি আনতে যায়। সেখানে গ্রামের মহিলা রমিলার সাথে তাদের দেখা হয়। আচ্ছা, তোরা এত পুরাতন শাড়ি কেন পরে থাকিস বলতো? তোদের স্বামীরা তো ভালোই রোজগার করে। তাছাড়া তোরা বউ মানুষ, গায়ে কোনো গয়না নেই, মানুষ তোদের দেখে হাসাহাসি করে। আমরা তো বিলাসিতায় জীবনযাপন করি না চাচি। আমাদের যা আছে আমরা তা নিয়ে সন্তুষ্ট থাকার চেষ্টা করি। আরে, তোরা তোদের স্বামীদেরকে বলবি আরো বেশি বেশি টাকা রোজগার করতে, তাহলে তোরা যা ইচ্ছা তাই কিনতে পারবি, তোদের শখ আহ্লাদগুলো পূরণ করতে পারবি। আচ্ছা, আমাদের নিয়ে তোমার কেন এত মাথা ব্যথা? তুমি তোমার নিজের চরকায় তেল দাও। আমরা কি করব না করব তা তোমাকে বলে দিতে হবে না চাচি। আরে বাবা, আজকাল থেকে ভালো কথা বললেও দোষ।
তোদেরকে ভালোর জন্য বললাম, আর তোরা কিনা শেষে আমার উপরে রেগে গেলি। থাক বাবা, কারো ভালো করতে নেই, আমি বরং বাড়ি যাই। আমাদের গায়ে গয়না না থাকলেও আমাদের স্বামীরা হচ্ছে গ্রামের সবচেয়ে ভালো মানুষ। আমরা আমাদের স্বামীদের নিয়েই ভালো আছি। বোন, একবার ভালো করে ভেবে দেখো, রমিলা চাচি কিন্তু একদম ঠিক কথাই বলেছে। আমাদের জীবনে আসলে কিন্তু কিছুই নেই। না পেলাম ভালো জামা কাপড়, না পেলাম ভালো খাবার দাবার, সততা দিয়ে তো আসলে জীবন চলে না। এসব কি পাগলের মতো কথা বলছিস তুই? ওই রমিলার কথা ধরে আমাদের জীবন চলবে না। আমাদের স্বামীরা আমাদের কত ভালোবাসে, দেখিস না, আমাদের জন্য পারলে জীবন দিয়ে দেয়, আর তুই কিনা তার কথা ধরে বসে আছিস। তবে যাই বলো, আমার কিন্তু দামি জামা কাপড় নেই, মুখে কিছুই বলি না, যদি তোমার দেবর কষ্ট পায়, এজন্যই সবসময় চুপ থাকি। শোন রিমি, এসব কথা মাথা থেকে একদম বের করে দে। তোর স্বামী তোকে অনেক ভালোবাসে, আর মনে রাখবি, গয়নাগাটি, দামি জামা কাপড় এগুলো কখনোই সংসারে সুখ আনতে পারে না। আচ্ছা বোন, আমরা যদি অনেকগুলো টাকা একসাথে পেয়ে যেতাম, তাহলে আমাদের জীবনে আর কোনো দুঃখই থাকতো না। যখন যা খুশি খরচ করতে পারতাম, এত হিসাব করতে হতো না। শোন, টাকা যেমন সুখ আনে তেমনি অনেক বিপদও ডেকে আনে, তাই অল্প টাকাতেই খুশি থাকতে হয়। যখন তোর অর্থবিত্ত টাকার পরিমাণ বেড়ে যাবে, জীবনে অশান্তির পরিমাণও অনেক বেড়ে যাবে। তবে তুমি যাই বলো, আমার অনেক ইচ্ছা করে অনেক টাকার মালিক হওয়ার, যেন অনেক কিছু কিনতে পারি, কিন্তু সৃষ্টিকর্তা আমার মনের ইচ্ছা মনে হয় কখনোই পূরণ করবে না। এসব বাজে বাজে চিন্তা বাদ দিয়ে এবার ভালো করে পা চালা, তা না হলে বাড়িতে গিয়ে রান্না করতে করতে অনেক দেরি হয়ে যাবে। তোর আর আমার স্বামীর ফিরে আসার সময় হয়ে যাচ্ছে। সময় মতো খাবার না পেলে তারা অনেক রাগ করবে। ভাইজান, মাঠের এই জমিটা দেখো, কেমন অদ্ভুত শক্ত, কিছুতেই যেন কোদাল ভিতরে ঢুকতে চাইছে না। আমার খুব চিন্তা হচ্ছে সময় মতো জমিটা তৈরি করতে পারবো কিনা। আসলে অনেক দিন হয়ে গেছে জমিটা চাষাবাদ করা হয়নি, তাছাড়া দীর্ঘদিন ধরে বৃষ্টি হয়নি, এই জন্য জমিটা শক্ত হয়ে আছে। এক কাজ কর, তুই ভালো করে কোদাল চালা, দেখবি মাটি একদম নরম হয়ে গেছে। তুমি ঠিকই বলেছ, তাহলে তো ভালো ফসল পাওয়া যাবে না। এক কাজ করি, খুব শক্ত করে মাটিগুলো খোদাই করি। হাসান শক্ত করে কোদাল চালাতেই মাটির নিচ থেকে অদ্ভুত শব্দ হয়। ভাইজান, একবার এদিকে এসে দেখো, আমার মনে হয় মাটির নিচে শক্ত কিছু একটা পাওয়া যাবে, কেমন যেন শব্দ হচ্ছে। হ্যাঁ, আমারও তো তাই মনে হচ্ছে, এটা নিচে কিছু একটা অবশ্যই রয়েছে। তুই ভালো করে কোদাল চালা, এটা বাইরে বের করার চেষ্টা কর। এক কাজ করো ভাইজান, তুমিও তোমার কোদাল নিয়ে এসে ভালো করে এই জায়গাটা খোদাই করো। দুই ভাই মিলে মাটি খুঁড়তে খুঁড়তে একটি রূপার কলস বেরিয়ে আসে। হাসান, দেখ দেখ, দেখে মনে হচ্ছে এটা একটা রূপার কলস। আর দেরি করিস না, বাইরে বের করে নিয়ে আয়। আরে ভাইজান, আমাদের ভাগ্য তো একদিনই ফিরে গেছে। দেখো, আমরা কত বড় একটা কলস পেয়েছি, কিন্তু এই কলসের মুখটা খুব ভালো করে বন্ধ করে রাখা হয়েছে। মনে হয় এর ভিতরে অনেক সোনাদানা রয়েছে। হ্যাঁ, তুই একদম ঠিক কথা বলেছিস, এর ভেতরে অনেক গয়নাগাটি থাকতে পারে, কিন্তু এই কলস কিছুতে সাথে করে নেওয়া যাবে না। এগুলো অন্যের জিনিস, অন্যের জিনিস কখনো নিজের কাছে নিতে নেই। আমরা সৎ মানুষ, কেন আমরা অন্যের জিনিসের প্রতি এভাবে লোভ করব? এটা তুমি একদম ঠিক কথা বলেছো ভাইজান, কিন্তু এটা যদি আমরা ফেলে যাই তাহলে চোরে নিয়ে যেতে পারে। আমরা এই জিনিসগুলো ভালো মানুষের জন্য ব্যয় করব, ভালো কাজের জন্য খরচ করব। এটা তুই একদম ঠিক কথা বলেছিস, তাহলে এই কলসটা সাথে করে নিয়ে যাই। কিন্তু শোন, সাবধান, তোর আর আমার বউয়ের কাছ থেকে এই বিষয়টা গোপন রাখতে হবে। ওরা মেয়ে মানুষ, মুখ ফসকে কাকে কখন কি বলে দেয় কখনো ঠিক নেই। তা তুমি একদম ঠিক কথা বলেছ, আমরা যেমন আমাদের লোভ সংবরণ করতে পেরেছি, কিন্তু তারা কিন্তু তা পারবে না। প্রতিটা মহিলারই গয়নার প্রতি অনেক লোভ রয়েছে। এই তো, তুই আমার লক্ষ্মী ভাইয়ের মতো কথা বলেছিস। আজ আমি তোর সততার জন্য অনেক সন্তুষ্ট হয়েছি। আল্লাহর কাছে অনেক ধন্যবাদ। দুই ভাই রূপার কলসটি এনে রান্নাঘরের পেছনে মাটির নিচে লুকিয়ে রাখে। শোন, রান্নাঘরের পেছনের জায়গাটা একদম নিরাপদ, এই জায়গাটায় কেউ আসে না। আমার মনে হয় এখানে যদি লুকিয়ে রাখা হয় তাহলে আর কেউ জানতেও পারবে না এখানে আমরা কি করেছি। ভাইজান, তুমি একদম ঠিক কথা বলেছ, কিন্তু আমার মনে হয় একবার কলসিটা ভালো করে খুলে দেখে নেওয়া উচিত।
এর ভেতরে আসলে কিছু আছে কিনা। না ভাই, ওই কলসির ভেতরে কি আছে সেটা জেনে আমরা কি করব? অন্যের জিনিস অন্যেরই থাক, ওই কলসির জিনিস আমরা কখনোই নিজের কাছে নেব না। চলো এবার ঘরে যাওয়া যাক। আর এখানে থাকা নিরাপদ হবে না। যে কোনো সময় ভাবি আর আমার বউ এখানে চলে আসতে পারে। তারপর ওরা প্রশ্ন করলে আমরা কোনো উত্তর দিতে পারবো না। ভাবি, ও ভাবি, এদিকে এসো, তোমার সাথে আমার জরুরি একটা কথা আছে। কি ব্যাপার? কি হয়েছে? এই সাত সকালে কাজকর্ম বাদ দিয়ে কি কথা বলার জন্য ডাকছিস আমাকে? কয়দিন ধরে খেয়াল করছি, রাতের বেলা যখন আমি ঘুমিয়ে থাকি তখন তোমার দেবর আর আমার ভাসুর মিলে রান্নাঘরের পেছনে কি যেন দেখে। তুই যে পাগলের মতো কি কথা বলিস? রান্নাঘরের পেছনে আবার কি দেখবে? ঘরে হয়তো গরম লাগে, তাই দুই ভাই মিলে রান্নাঘরের পেছনে বসে বসে গল্প করে। তুমি কিছুই জানো না, আসলে তুমি অনেক বোকা, কিছুই খেয়াল করো না। আমি স্পষ্ট দেখেছি, ওরা মাটি খুঁড়ে কি যেন বের করে, আবার রেখে দেয়। মাটি খুঁড়ে বের করে মানে? কি পাগলের মতো কথা বলছিস তুই? মাটির নিচে আবার কি রাখবে? না না, এটা তুই একদম ঠিক কথা বলছিস না। আমার মনে হয় তোর কোথাও একটা ভুল হচ্ছে। আমার কিছুই ভুল হচ্ছে না ভাবি, আমি খুব ভালো করে জানি মাটিতে কিছু একটা লুকিয়ে রেখেছে ওরা, আর আমাদের কাছ থেকে এই ব্যাপারটা গোপন করে রেখেছে। তবে আমিও দেখব মাটির নিচে আসলে কি লুকিয়ে রেখেছে। আজ রাতের বেলা যখন সবাই ঘুমিয়ে পড়বে, তুই আর আমি মিলে ওই জায়গাটা ভালো করে খুঁড়ে দেখব। ঠিক আছে, যখন রাতের বেলা সত্যি সবাই ঘুমিয়ে যাবে তখন তুমি আর আমি গিয়ে সেই জায়গাটা ভালো করে পরীক্ষা করে দেখব আসলে মাটির নিচে ওরা কি রেখেছে। যদি ওরা সত্যি আমাদের সাথে মিথ্যে কথা বলে থাকে তবে এর জন্য ওদেরকে শাস্তি পেতেই হবে। সেই রাতে শ্যামল ও হাসান যখন কলসটি বের করে দেখছিল, ঠিক তখনই ফাতেমা এবং রিমি সেখানে চলে আসে। আমাদের স্বামী আমাদের সাথে কত বড় বিশ্বাসঘাতকতা করেছে! আমি তোমাকে বলেছিলাম না, এই মাটির নিচে কিছু একটা লুকিয়ে রেখেছে আর আমাদের কাছে একে গোপন করেছে। কি ব্যাপার, এত রাতে তোমরা এখানে কি করছো? এখান থেকে চলে যাও, আমরা একটা জরুরি কাজ করছি। এখানে তোমাদের থাকার কোনো দরকার নেই। কি জরুরি কাজ করছো তোমরা? আমাদের লুকিয়ে এখানে কি হচ্ছে আমরা জানতে চাই। আমাদের কাছ থেকে তোমরা কি লুকাচ্ছ? ভাবি, শুধু শুধু এখানে কথা বলো না। এখানে আমরা একটা রূপকথার কলস লুকিয়ে রেখেছি। এর আসল মালিককে খুঁজে বের করার চেষ্টা করছি। মালিককে পেলেই এটা আমরা তার কাছে দিয়ে দেব। তার মানে এর ভেতরে তো অনেক ধন সম্পদ রয়েছে। আমাদেরকে দেখতে দাও বলছি, আমরা এই কলসটা খুলে দেখতে চাই এর ভেতরে আসলে কি রয়েছে। সৃষ্টিকর্তা, তুমি আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছো। এবার সত্যি সত্যি আমরা গুপ্তধনের মালিক হয়ে গেছি। আমাদের আর কখনো অভাব থাকবে না, আমরা আমাদের ইচ্ছে মতো খরচ করতে পারবো। খবরদার বলছি, একদম এই কলসের কাছে আসবে না। যদি কাছে আসো তাহলে আমরা তোমাদের বাড়ি থেকে বের করে দেব। এর আসল মালিককে আমরা অনেক খুঁজে বের করার চেষ্টা করছি। খুঁজে পেলে তাকে দিয়ে দেব। তোমরা সত্যি অনেক বোকা মানুষ। এই গুপ্তধন কিছুতেই ফিরিয়ে দেওয়া যাবে না, এগুলো আমাদের। স্পষ্ট একটা কথা শুনে রাখো, এই কলসিতে হাত দিলেই তোমরা কিন্তু তালাকপ্রাপ্ত হয়ে যাবে, আর এই বাড়ি ছেড়ে তোমাদের বের হয়ে যেতে হবে। কি বললে তুমি? এত বড় কথা তোমরা বলতে পারলে? এই কলসি ধরলে আমাদের তালাক হয়ে যাবে? ঠিক আছে, তাহলে আমরা দুজন আগামীকালই বাপের বাড়ি চলে যাব, আর কোনোদিন ফিরে আসবো না। দেখি তোমরা দুই ভাই কি করো। আচ্ছা ঠিক আছে, তোমাদের আর বাইরে যেতে হবে না। তোমরা যা বলবে আমরা তাই করব। এবার বলো তোমরা কি চাও? কি আর চাইবো, আমরা শুধু এটুকুই চাই, ওই রূপার কলসিটা তুমি খুলে দাও। ঠিক আছে, তোমরা যা চাইবে তাই হবে। হাসান, যা তো ওই রূপার কলসিটা এদিকে নিয়ে আয়। আমরা ওটা খুলে দেখবো ভেতরে আসলে কি আছে। হাসান রূপার কলসিটা নিয়ে আসে। শ্যামল কলসের মুখ খুলতেই ভেতর থেকে কুণ্ডলি পাকিয়ে ধোঁয়া বের হতে শুরু করে। ভাইজান, এ কি? এই কলসির ভেতরে তো কোনো সোনা নেই, বরং কেমন একটা ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে বের হচ্ছে। আমিও তো তাই দেখতে পাচ্ছি। এর ভেতরে কোনো সোনা নেই, বরং একটা ধোঁয়া দৈত্যের আকৃতি নিচ্ছে। একবার ভালো করে তোরা সবাই দেখ। সেই কালো কুণ্ডলিটা একটা দৈত্যে রূপান্তরিত হলো। কি ব্যাপার, তোদের সাহস তো কম নয়, আমার ঘুম ভাঙিয়েছিস?
এই কলসির ভেতরে গত 5,000 বছর ধরে আমি ঘুমিয়েছিলাম। আমাকে একটু শান্তি মতো থাকতেও দিলি না। ক্ষমা করুন, আমরা আসলে বুঝতে পারিনি এই কলসির ভেতরে আপনি রয়েছেন। আমরা ভেবেছি এই রূপার কলসির ভিতরে সোনাদানা রয়েছে। দয়া করে আমাদের ক্ষমা করে দিন, আর আপনি এই কলসির ভিতরে প্রবেশ করুন। না না, এই কলসির ভেতরে আমি আর প্রবেশ করতে পারবো না। এই কলসির ভেতর থেকে একবার বাইরে বের হওয়া যায়, আর ভেতরে যাওয়া যায় না। বিশ্বাস করুন, আমরা বুঝতে পারিনি কলসিটা খুললে এত বড় বিপদ হয়ে যাবে। আমরা আর কখনো এরকম অপরাধ করব না। দয়া করে আমাদের ক্ষমা করে দিন। কিসের ক্ষমা? আমাকে যখন একবার বাইরে বের করেছিস, তোদেরই আমার সব ভরণ পোষণের ব্যবস্থা করতে হবে। যা, এখন আমার জন্য খাবার নিয়ে আয়। আমার খুব খিদে লেগেছে। নিশ্চয়ই, বলুন আপনি কি খেতে চান। আপনি যা খেতে চাইবেন আমরা আপনাকে তাই খাওয়াবো। আমি তো আর ওদের মতো সাধারণ মানুষ নয় যে ভাত মাছ খেয়ে বেঁচে থাকবো। আমি খাই অনেক কিছু। আমার জন্য মন্ডা, মিঠাই, মাছ, মাংস সবকিছু নিয়ে আয়। এ কি বিপদে পড়লাম। আমরা তো গরিব মানুষ, আমাদের নুন আনতে পান্তা ফুরায়। এই মাছ মাংস ফলমূল কোথায় পাবো বলুন? সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু তোকে অবশ্যই এগুলো জোগাড় করতে হবে। যদি আমার পেট না ভরে, তাহলে আমি তোদের সবাইকে নির্মমভাবে হত্যা করব। ভাইজান, তুমি কোনো চিন্তা করো না। আমার কাছে কিছু জমানো টাকা আছে, ওই টাকাগুলো দিয়ে আমি দৈত্যের খাওয়ার ব্যবস্থা করছি। হাসান তার জমানো টাকা দিয়ে দৈত্যের জন্য খাবারের ব্যবস্থা করেছে। আহ, কি ভালো ভালো খাবার! অনেক দিন হয়ে গেল এত মজার মজার খাবার খাইনি। কিন্তু খাবারের পরিমাণ কিছুটা কম হয়েছে। আগামীকাল থেকে খাবারের পরিমাণ অনেকটাই বাড়িয়ে দেবে। বিশ্বাস করুন, আমাদের কাছে যা টাকা জমানো ছিল সবকিছু দিয়ে আপনার খাওয়ার ব্যবস্থা করেছি। দয়া করে এবার এখান থেকে চলে যান, আমাদের মুক্তি দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খাল কেটে কুমির এনেছিস। কুমিরকে তো খাবার দিতেই হবে, তা না হলে কুমির তোদের আস্ত গিলে ফেলবে। আগামীকাল আমার জন্য 1 ডজন মুরগি নিয়ে আসবি। অনেক দিন হয়ে গেল মুরগি খাই না। 1 ডজন মুরগি? আমরা তো মাসেও একটা মুরগি খেতে পারি না। এত মুরগি আমরা কোথায় পাবো বলুন? তুমি কোনো চিন্তা করো না, আমার একজোড়া কানের দুল আছে। এই সোনার দুল বিক্রি করে হলেও তুমি 1 ডজন মুরগি এনে দৈত্যকে খাওয়াও। তা না হলে এই দৈত্য সবাইকে মেরে ফেলবে। এই সব কিছু হয়েছে তোমাদের জন্য। তোমাদের লোভের জন্য আজকে আমাদের পথে বসতে হচ্ছে। এই দৈত্য আমাদের উপর হুকুম জারি করছে। জানি না সৃষ্টিকর্তা আমাদের ভাগ্যে আর কি কি রেখেছেন। ভাইজান, আর দেরি না করে ভাবির কানের দুল নিয়ে বিক্রি করার ব্যবস্থা করতে হবে, তা না হলে অনেক দেরি হয়ে যাবে। ফাতেমার কানের দুল বিক্রি করে মুরগির ব্যবস্থা করা হয়। তারপর দৈত্যকে খেতে দেওয়া হয়। আরে বাহ, মুরগিগুলো তো অসাধারণ রান্না হয়েছে। অনেকদিন হয়ে গেল এরকম মজার রান্না খাইনি। আগামীকাল আমার জন্য বড় বড় দেখে 8-10টা ইলিশ মাছ নিয়ে আসবি। শুনেছি তোদের ইলিশ মাছ নাকি অনেক মজা। ইলিশ মাছের দাম আপনি জানেন? ইলিশ মাছ আমরা কোথায় পাবো? দয়া করে আমাদের আর কষ্ট দেবেন না। যত বড় মুখ নয় তত বড় কথা। তুই আমার সাথে ধমকে সুরে কথা বলিস? আগামীকালই আমার জন্য ইলিশ মাছ নিয়ে আসবি, না হলে ইলিশ মাছের পরিবর্তে তোদের 4জনকে চিবিয়ে খেয়ে ফেলবো। ভাইজান, আপনি কোনো চিন্তা করবেন না। আমার একজোড়া সোনার বালা আছে, এগুলো বিক্রি করে না হয় দৈত্যকে ইলিশ মাছ খাওয়ানোর ব্যবস্থা করুন। না না, এসব তুমি কি বলছো? তুমি এই বাড়ির বউ, তুমি কেন তোমার গয়না বিক্রি করবে? দৈত্যের পেটে যাওয়ার চেয়ে নিজের গয়না বিক্রি করা অনেক ভালো। তাছাড়া এই বিপদটা আমি ডেকে এনেছি। আমারই উচিত হবে এই বিপদ থেকে কিভাবে বের হওয়া যায় তা বের করা। হাসান রিমির বালা বিক্রি করে ইলিশ মাছ নিয়ে বাড়িতে ফিরে দেখে দৈত্য কোথাও নেই।
ভাইজান দেখুন, এক আশ্চর্য ব্যাপার, দূর থেকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আর এখানে একটা চিঠি পড়ে আছে। যাক, ভালোই হয়েছে, আপদ বিদেয় হয়েছে। চিঠিটা একবার পড়ে দেখ, এখানে কি লেখা আছে। চিঠিতে লেখা আছে দৈত্যটা ওই কলসের ভিতরে ঢুকে গেছে, আর এটাও বলেছে তাকে যেন ওই মাটির গভীরে আবার রেখে আসা হয়। এই দৈত্যটা আমাদের জন্য এক টুকরা হীরা রেখে গেছে। আসলে সবকিছু হয়েছে আমাদের লোভের জন্য। ওই দৈত্যের কোনো দোষ নেই। দৈত্যটা আমাদের একটা শিক্ষা দিয়ে গেল, লোভ করলে তার ফলাফল কখনোই ভালো হয় না। চল, দৈত্যটাকে ওই মাটির গভীরে আবার রেখে আসি। আর এই হীরের টুকরাও, এটা কি করব? আমরা তো এটা বিক্রি করে অনেকগুলো টাকা পেতে পারি। না না, এই হীরের টুকরো আমাদের কোনো দরকার নেই। দৈত্য তো আমাদের মেহমান ছিল, আমরা আমাদের সাধ্যমতো তার জন্য করেছি। এই হীরের টুকরোটা তুমি রূপোর কলসের ভেতরেই রেখে দাও। আমিও এই হিরে চাই না, আমাদের যা আছে আমরা এখন থেকে তাই নিয়ে খুশি থাকবো। আর এই রূপার কলসটা মাটির গভীরে পুঁতে রেখে এসো।